গল্পের তরী ভেসে পড়ে নতুন নতুন গল্পের যাত্রায়। নমস্কার, আমি সৌপর্ণ, আর আপনারা হলেন গল্পের তরীর যাত্রী। আজ আপনাদের শোনাবো ইপ্সিতা দাস শর্মার লেখা বিশ্বাস। লেখিকা উত্তর 24 পরগনার শ্যামনগরের নিবাসী, কিন্তু বর্তমানে থাকেন হিমাচল প্রদেশে। শ্যামনগর বালিকা বিদ্যালয়ের ছাত্রী থাকাকালীনই লেখালেখির হাতে খড়ি। এমএ পড়ার সময় শ্যামনগর ভারতচন্দ্র গ্রন্থাগারের পত্রিকায় একটি কবিতা ও ছোট গল্প প্রকাশিত হয়। তারপর আবার কলম ধরা ফেসবুকের অনলাইন পত্রিকা বাকের জন্য। তার লেখা পাণ্ডুলিপির ফেসবুক পেজে প্রকাশিত ঘরেতে এলো না সে তো নিয়ে এর আগে অডিও তৈরি হয়েছে অন্য একটি অডিও চ্যানেলে। তাহলে শুরু করা যাক সত্য ঘটনা অবলম্বনে ইপ্সিতা দাস শর্মার লেখা বিশ্বাস। रूरल पुलिस लाइन दाइजर, डिस्ट्रिक्ट जोधपुर, राजस्थान। केस नम्बर 271। খাতায় এইটুকু লিখে মুখ তুলে তাকালেন দারোগাবাবু, এই 10-12 বছরের ছেলেটার কথা বিশ্বাসযোগ্য কিনা একবার খুঁটিয়ে দেখে নিতে। সাত সকালে যখন সিন্ধু আর তার বাবা গ্রাম প্রধানকে নিয়ে থানায় ঢুকলো, তখন ডিউটি চেঞ্জের সময়। নাইট কনস্টেবল মর্নিংয়ের কনস্টেবলকে চার্জ হ্যান্ডওভার করছে। থানার এসএইচও তখনও এসে পৌঁছননি। কাঁচুমাচু মুখে হাত জড়ো করে দাঁড়িয়েছিল তিনজন। ওরা কেউ পুলিশের কাছে আসতে চায় না, কিন্তু দাইজারের গ্রাম প্রধান জোর করেই নিয়ে এসেছে। বিপদের ভয়ে মুখ শুকিয়ে আছে ছোট ছেলেটির ও তার বাবার। কি কুক্ষণে যে আর ছাগল চড়াতে বেরিয়েছিল সিন্ধু, না হলে এমন বিপদে পড়ে কখনো? যোধপুর থেকে জয়সলমীর যাওয়ার রাস্তাতেই পড়ে দাইজার। পুলিশ লাইন থেকে অনেক দূরে ওদের গ্রাম, কিন্তু ছাগল চড়ানোর জন্য মাঝে মাঝে এসে পড়ে হাই রোডের ধারে কাছে। হাই রোডের ধারে বালুকাময় জমিতেও বাবলা গাছ বসিয়েছে সরকার। সে গাছের কচি পাতার গাছের নিচে জন্মানো ঘাস কাঁটা ঝোপ ভালো খায় ছাগল উটেরা। গ্রাম শহরের সীমানা ছাড়িয়ে কালো পিচের রাস্তার ধারে এই সবুজ খেতে আসে হরিণ নীলগাইও। নীলগাই মাঝে মাঝে ওদের গ্রামেও ঢুকে পড়ে, বাজরার ফসলে মুখ দেয়। বাজরার সময় ছাগলের খাবারের অভাব হয় না গ্রামে, কিন্তু যখন সবুজ শুকিয়ে আসে তখন হাই রোডের ঘাস পাতাই ওদের ভরসা। हाँ बोल, आज थारू साथ किए हो लो? राम राम हुकुम। हर दिन जैसन आज भी मन ने सवेरे भैंस चराने गयो थो। जब धूप ज्यादा होयो, मन ने चट्टान के पीछे सोने का प्रावधान कर रियो थो। अचानक मारो नजर नीचे पड़ो। नीचे दिखाई दियो एक शरीर पड़ो थो। जल्दी जल्दी मन ने नीचे गयो, पर मारो समझ में आ गयो के मर गयो। कैसे बताओ? बॉडी टच किए तो के? ना जी हुकुम, दूर से ही मारो पतो लगे। सांस नहीं चल लो, मक्खी घूमत रहो। बाल देखो तो जनानी लगे, लगे टूरिस्ट होवे। जीन्स पैंट पहनो थो। लड़की? वो भी जीन्स पहनो तो? रिपोर्ट लिखते लिखते भोरू कोंचकान दारोगा बाबू। जी हुकुम। दिन ब दिन क्राइम बढ़ते ही जा रहा है। मीडिया जानने से पूरा बवाल मच जाएगा। गड्डी निकालो दाई सिंह। सिंधु, तो हमारे साथ चल, जगह दिखाई दो वो। जी हुकुम। সদল বলে ঘটনাস্থলে রওনা দিলেন সত্যপ্রকাশ সিং। सर, बॉडी से बदबू नहीं आ रहा है। लगता है कुछ ही घंटा पहले मारा गया है। কনস্টেবল উদয় সিং ঝুঁকে পড়ে বডি এক্সামিন করছে। বডি সোজা করতেই বোঝা গেল মহিলাই বটে। আজকালের মধ্যেই মার্ডারটা হয়েছে, কিন্তু মুখটা একদম থেঁতলে দিয়েছে। साला ऐसे मार मारा है कि शक्ल ही ना पहचाना जाए। बॉडी आइडेंटिफाई करना मुश्किल होगा उधर। उसकी पॉकेट चेक करो, देखो कुछ है कि नहीं। जी हुकुम। नहीं सर, मोबाइल पर्स कुछ नहीं है। आसपास अच्छे से ढूंढो यार, कुछ ना कुछ जरूर मिलेगा।
আশেপাশে খুঁজতে রক্তমাখা একটা বড় পাথর পাওয়া গেল। यही मर्डर वेपन लगे है, ले लो, फॉरेंसिक में भेजना पड़ेगा। হর্ন বাজিয়ে অ্যাম্বুলেন্স পৌঁছানোর পরে ছাড়া পেল সিন্ধু। পোস্টমর্টেমের জন্য বডি চলে গেল যোধপুর। আনআইডেন্টিফাইড বডি। ভদ্রমহিলা এই রাজ্যের নয় বলেই মনে করছেন ফরেন্সিক ডক্টর জয়সওয়াল। ये खानदानी औरत थी। नामी कंपनी का हेयर क्लचर देखिए बालों में, कपड़ा कॉटन है पर है तो हाई क्वालिटी फैब्रिक। शर्ट का पॉकेट के ऊपर जो लोगो है वो देखो, ये बढ़िया क्वालिटी का जीन्स देखो, स्टाइलिश बेल्ट देखो, यही सबसे पता चलता है ये कोई आम घर की तो थी नहीं। यू मीन हाई प्रोफाइल मर्डर केस? हो सकता है, लेकिन मरने का टाइम पे इनका सेंस नहीं था। नो साइन ऑफ रेजिस्टेंस। लेकिन कैसे सेंसलेस किया गया ये पता नहीं चल रहा है। स्टमक में अल्कोहल तो है नहीं, बिल्कुल एम्प्टी स्टमक। शायद रात को जल्दी खा ली थी। अच्छा, बाई कॉज ऑफ डेथ के लगे हैं। फ्रॉम द हिट ऑफ दैट स्टोन 8 से 10 घंटा पहले डेथ हुई है, मतलब गहरी रात में, नहीं तो एकदम सवेरे। ডক্টর জয়সওয়ালের সঙ্গে কথা বলে সত্যপ্রকাশ সিং গেলেন যোধপুরের হেডকোয়ার্টারে। কেসটা যেহেতু ইন্টারস্টেট হওয়ার সম্ভাবনা আছে, তাই মিসিং কমপ্লেনের ডেটাবেস দেখা প্রয়োজন। হেডকোয়ার্টারে ঢুকে আরেক বিপদ। ডিসিপি চৌধুরী বলে দিলেন, सत्यप्रकाश जी, केस आपका इलाका दजदार में होने से भी मैं चाहता हूँ कि ये केस सीआईडी इन्वेस्टिगेट करे। उन लोगों के पास सोर्स काफ़ी ज़्यादा है। मैं बात करके सेटल कर दूंगा, आप फाइल रख के जाइए। সিআইডি দপ্তর থেকে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের এসিপি অভিমন্যুর টেবিলে কেস ফাইল পৌঁছতে 2 মাস লেগে গেল। বডিটা পড়ে রইল যোধপুর মর্গে। পুরো ফাইল পড়ে অভিমন্যুর মনে হলো এই কেসের তল পাওয়া সহজ নয়। আগেই সমস্ত ডেটাবেস চেক করেছে সিআইডি। 30-32 বছরের 5 ফুট 3 ইঞ্চির কোনো মহিলার মিসিং কমপ্লেনের সঙ্গে মিল পাওয়া যায়নি কেসটার। যাবেই বা কি করে? আইডেন্টিটি মুছে দিতে মুখটাই যে বিকৃত করে দেওয়া হয়েছে। কিন্তু অভিমন্যু, কোনো শহুরে মহিলা তো আর হেঁটে হেঁটে মরুভূমিতে গিয়ে মরবেন না। নিশ্চয়ই ওনার মৃতদেহ নিয়ে গিয়ে দাইজারে ফেলা হয়েছে, অথবা অথবা দাইজারে নিয়ে গিয়ে মার্ডার করা হয়েছে। ওই রাস্তায় কোনো সিসিটিভি নেই? না, পার্টিকুলারলি এই এরিয়ায় কোনো সিসিটিভি বসানো নেই। খুনি সেই জন্যই এই জায়গাটা বেছে নিয়েছে। যোধপুর থেকে জয়সালমীরের টোল ট্যাক্সের সমস্ত সিসিটিভি তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, যদি কোনো গাড়ি বা ক্যাবে ওই মহিলাকে বসে থাকতে দেখা যায়, কিন্তু কোনো সুরাহা হয়নি। অফিসার মীনাক্ষী মিশ্রার সাথে কেসটা নিয়ে আলোচনা চলছে অভিমন্যুর। ফরেন্সিক রেপের সম্ভাবনা নাকচ করেছেন এই যা স্বস্তি রাজস্থান সরকারের। তবে মহিলা সেক্সুয়ালি অ্যাক্টিভ ছিলেন, বোঝা যাচ্ছে না বিবাহিত নাকি অবিবাহিত। খুনির কোনো লিড পেয়েছো? যেখানে মৃতদেহ পাওয়া গেছে তার আশেপাশে পায়ের ছাপ থাকলেও গাড়ির চাকার দাগ নেই। বালুময় জায়গা, সবসময় হাওয়া বইছে, হতেই পারে গাড়ির চাকার দাগ মুছে গেছে। সিন্ধু, তার বাবা, গ্রাম প্রধান ও গ্রামের অনেকে তো ওখানে গিয়েছিল, তাদের পায়ের ধুলোতেও গাড়ির চাকার দাগ মুছে যেতে পারে। না, এসব ভেবে লাভ নেই। আগে মৃতার পরিচয় জানতে হবে। অতএব যোধপুর বেরোতে হবে। কে মার্ডার করলো আর মার্ডার কেন করলো জানতে হলে আগে কে মার্ডার হলো তা জানা বেশি দরকার। যোধপুর পৌঁছে আবার মৃতার জামা প্যান্ট নিয়ে বসলো অভিমন্যু। বডিতে বিশেষ কোনো চিহ্ন নেই, তাই জামা প্যান্টই ভরসা। কোম্পানির লোগো আর ফ্রন্ট থেকে কুর্তিটার ছবি তুলে খোঁজ খবর শুরু করলো। এম সাইজের এমন কুর্তি তারা ভারতের বিভিন্ন শহরের স্টোরে পাঠিয়েছেন, কিন্তু কুর্তির ওপর বাঁদিকে যে সুতোর কাজ করা আছে সেটি তাদের নয়। ওই কোম্পানি প্লেন কটনের কুর্তি বানায়। মাঝ সাগরে ডুবতে বসে কুটো পেলেই তা ধরে উদ্ধারের চেষ্টা করতে হয়। অভিমন্যু কুর্তি নিয়ে ছুটল দিল্লির বিখ্যাত ডিজাইনার তানিয়া সিনহার কাছে। এর আগেও তানিয়া একবার সাহায্য করেছিলেন অভিমন্যুকে। আসলে তানিয়ার সঙ্গে পরিচয় হয়েছিল সেই কেসে লেডি অফিসার মিসেস মিশ্রার মাধ্যমে।
তানিয়ার অ্যাপয়েন্টমেন্ট পেতে সময় লাগলো। তিনি এখন মুম্বাইয়ে ব্যস্ত, 2 দিন পরে ফিরবেন। অভিমন্যু ভাবলেন এই সময় সোশ্যাল মিডিয়ায় কেসটা তুলবেন। যদি কোনো সুরাহা হয়, যেমন ভাবা তেমন কাজ। সুরাহা হলো তা ঠিক বলা যায় না, কিন্তু একটা ফোন এলো তার পার্সোনাল ফোনে। ফোন করেছে অতুল গোস্বামী। এই ছেলেটির সঙ্গে পরিচয় হয়েছিল কলকাতা ট্রেনিং সেন্টারে। সাব ইন্সপেক্টর হলেও যথেষ্ট বুদ্ধিমান ছেলে। অতুল নিজের পরিচয় দিতেই মনে পড়ে গেল অভিমন্যুর। স্যার, আমাদের সোদপুর থানায় গত মাসখানেক ধরে এক ভদ্রলোক মাঝে মধ্যেই আসছেন তার স্ত্রীর খোঁজ নিতে, কিন্তু এসএইচও স্যার তো কোনো মিসিং কমপ্লেন লেখেনি না, উল্টে বারবার আসার জন্য ভদ্রলোককে যা নয় তাই বলেছেন। ইলেকশনের সময় এই ফালতু ইলোপের কেস নিয়ে মাথা ঘামাবার সময় ওনার নেই। তাই ইলোপ? কারোর সঙ্গে পালিয়ে গেছেন ভদ্রমহিলা? আচ্ছা অতুল, আমরা যে আইডেন্টিটির জন্য ছবি সার্কুলেট করেছিলাম বিভিন্ন থানায়, তা নিশ্চয়ই তোমাদের ওখানেও গেছে, রাইট? তার পরিপ্রেক্ষিতে তো কোনো উত্তর আসেনি। তবেই আর বলছি কি স্যার, এখানে এখন আবহাওয়া খুব গরম, যেখানে সেখানে বোমা, বন্দুক, কার্তুজ পাওয়া যাচ্ছে। খবর পেলেই দৌড়াতে হচ্ছে। আমি আপনার পোস্ট দেখে ভাবলাম আপনারা একজনকে শনাক্ত করতে চাইছেন, আর এখানে এক ভদ্রলোক তার বউকে খুঁজছেন। যদি 2-2 4 হয়ে যায়, তাই ফোন করে জানালাম। আপনি যেন আমার এসএইচও স্যারকে এই ব্যাপারে কিছু বলবেন না স্যার। অভিমন্যু আশ্বস্ত করে অতুলকে। না না, সে আমি বলবো না, কিন্তু তুমি ওই ভদ্রলোকের নাম, ঠিকানা বা ফোন নাম্বার পাঠিয়ে দাও। স্যার, ওনার ডায়েরি তো নেওয়াই হয়নি, তাই এখন আমার কাছে কিছুই নেই। উনি আবার এলে আমি ওনাকে আপনার নাম্বার দিয়ে দেব। ওকে স্যার, গুড নাইট। অতুলের সঙ্গে কথা বলে অভিমন্যু এটুকু বুঝল, ভদ্রমহিলা কলকাতার মেয়ে হলেও হতে পারেন। এখন বাঙালি বিবাহিত মহিলারা এতটাই আধুনিক যে তারা বিবাহিতের কোনো চিহ্নই বহন করেন না। আবার এও হতে পারে খুনি ওনার সব গহনা খুলে নিয়েছে, মুখ থেঁতলে দিয়েছে বলে সিঁদুরের ট্রেস পাওয়া যায়নি। তবে ওই মহিলার স্বামী যদি অতুলের বলা এই ভদ্রলোক হন, তবে সেই নিজের বউকে রাজস্থানে এনে মার্ডার করে ফেলে পালিয়ে যায়নি তো? এখন সাধু সাজতে বারবার থানায় যাচ্ছে, অথবা এলআইসির টাকা ফাঁকা পাওয়ার ব্যাপার আছে বলে পুলিশে কমপ্লেন করছে। দিল্লির গরমটাও সাংঘাতিক পড়েছে এবার। গত মাসে জবরদস্ত বৃষ্টি হলেও একটুও গরম কমেনি। গাড়ি লক করে তানিয়ার স্টুডিওতে ঢোকার পথটুকুতেই যেন আগুনের হলকা এসে লাগলো অভিমন্যুর চোখে মুখে। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে জিন্স ও কুর্তি দেখে তানিয়া বলল, হোয়াট আ সারপ্রাইজ! আশ্চর্য? কিসে আশ্চর্য দেখলেন আপনি? এই ডিজাইনটায়, এটা দেখেই বোঝা যাচ্ছে চিকনের কাজ। লখনৌয়ের অলিগলিতে হয়, কিন্তু ডিজাইনটা ওদের নয়। এমন বড় বড় কলক শান্তিনিকেতনের প্রিন্টে থাকে। যিনি এই কুর্তির কাজটি করেছেন তিনি নিজে হয় ফ্যাশন ডিজাইনার, নয়তো কোনো ফ্যাশন ডিজাইনারকে দিয়ে করানো কাজ। শান্তিনিকেতন, আই সি। একটা বড় ব্রেক থ্রু পাওয়া গেল। অতুলের কথা অনুযায়ী ইত্তেফাকসে 2-2 4 হতেই পারে। 4 দিন পর আননোন নাম্বার দেখে তড়িঘড়ি ফোনটা রিসিভ করলো অভিমন্যু। হ্যালো, ইয়েস স্পিকিং। হ্যাঁ, কবে ফেরার কথা ছিল? 7th জুন। ওকে, আপনাকে একবার যোধপুর যেতে হবে মিস্টার রায়, বডি আইডেন্টিফাই করার জন্য। তুষার রায় কলকাতার আইটি সেক্টরে প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তার স্ত্রী মনিকা রায় কলকাতা থেকে দিল্লি ও জয়পুর হয়ে যোধপুর আসেন 5th জুন নিজের ব্যবসার প্রয়োজনে। কথা ছিল 7th জুন যোধপুর থেকে সকাল 6টার ফ্লাইটে দমদম ফিরবেন, কিন্তু তিনি ফেরেননি। ফোনও সুইচড অফ। মা বাবার কাছে যাওয়ার প্রশ্নই আসে না, তাদের সঙ্গে সম্পর্ক প্রায় নেই বললেই চলে। তবুও তুষার খোঁজ নিয়েছিলেন। অন্য সব বন্ধু, এমনকি মনিকার ব্যবসায় কিছু কন্ট্যাক্টের নাম সেভ ছিল তুষারের ফোনে, তাদেরকেও ফোন করে খোঁজ নিয়েছে। কেউ মনিকার খবর জানে না। এমনকি দিল্লি ও জয়পুরেও ঘুরে গেছে সে এই 2 মাসের মধ্যে। আচ্ছা, কি কারণে উনি এই গরমের মধ্যে যোধপুর এসেছিলেন মিস্টার রায়?
মনিকা অনেকগুলো বুটিকের সঙ্গে ব্যবসা শুরু করেছিল। জানেন, বিভিন্ন জায়গার কাপড় বিভিন্ন ধরনের ডিজাইন কালেক্ট করে মিক্স অ্যান্ড ম্যাচ করিয়ে নতুন ডিজাইন বানাতো। ওর কাপড়ের খুব চাহিদা আছে কলকাতার বিভিন্ন বুটিকে। প্রথমে কথা ছিল জয়পুর থেকেই ফিরে যাবে, পরে প্ল্যান চেঞ্জ করে যোধপুর আসে। 6 জুন রাত্রেও কথা হয়। ও বলে যে ভোরের ফ্লাইটটা ডাইরেক্ট আছে, তাই তাড়াতাড়ি পৌঁছে যাবে। কিন্তু সকালে ফোনে না পেয়ে প্রথমে ভেবেছিলাম হয়তো এয়ারপোর্টে চেকিং করছে, কিন্তু তখন অবশ্য রিং হয়েছিল, কিন্তু তুলেনি। তারপর দুপুর থেকেই ফোনটা সুইচ অফ। ফ্লাইটে আছে ভেবে আর ফোন করিনি, কিন্তু বাড়ি ফিরে ওকে না দেখে ফোন করতে থাকি। সারা রাত অপেক্ষা করে পরদিন বিভিন্ন জায়গায় ফোনও করি, তারপর থানায়ও যাই। আপনি 7 জুন কোথায় ছিলেন মিস্টার রায়? কলকাতায় আমার ডে শিফট ছিল। কথা শেষ হতেই যোধপুর হসপিটালের মর্গের সামনে এসে গাড়ি দাঁড়ায়। বডি দেখে চিনতে পারলেও মানতে পারে না তুষার। মনিকা খুব সুন্দর দেখতে, এমন বিভৎস চেহারা তার হতেই পারে না। কিন্তু অভিমন্যু কুর্তি আর জিন্স দেখাতে মুহূর্তেই চিনে ফেলে সে। এই এই হাতের কাজ তো মনিকার নিজের করা। ওর সব জামা কাপড়েই নিজস্ব টাচ থাকতো, কিন্তু কিন্তু আমি বিশ্বাস করি না। না, এ আমার মনিকা নয়। অভিমন্যু বাবু, আমি রিকোয়েস্ট করছি আপনারা একবার ডিএনএ টেস্ট করুন। হতেই তো পারে এটা মনিকা নয়, ওর জামা কাপড় অন্য কেউ ব্যবহার করেছে। পরের দিন নতুন উদ্যমে কেসে লেগে পড়ে অভিমন্যু। যাক, বডিটার একটা নাম তো পাওয়া গেল। মনিকার ফোন নাম্বার থেকে কল লিস্ট পেয়ে একে একে সবাইকে ফোন করে। এমনকি তুষার 6 ও 7 তারিখ কলকাতাতেই ছিল সেটাও কনফার্ম করে নেয়। মনিকার তুষার লাভ ম্যারেজ করায় মনিকার মা বাবা মেনে নেননি। সম্পর্ক জুড়লেও তেমন ভালো হয়নি। তুষারের মা বাবার সাথেও থাকতে চায়নি ওরা। তুষারের বাবা মা চাইতেন মনিকা ঘর সংসার করুক, বাড়িতে থাকুক। কিন্তু মনিকার নেশা ছিল বিভিন্ন জায়গায় স্টিচ ফ্যাব্রিক জোগাড় করে নতুন কিছু বানানোর। ওর কাজের প্রশংসাও করতো সবাই। মনিকা বলতো একদিন বিরাট ব্যবসা করে সবাইকে তাক লাগিয়ে দেবে। তাই সোদপুরে আলাদা फ्लैट किने संसार पाते मोनिका और तुषार। मनिका अकेली ट्रैवल करती थी, उसे करनी पड़ती थी। कभी कोई तकलीफ नहीं हुई, कभी सुनी भी नहीं, बट बहुत स्मार्ट थी, समझदार थी और ब्रेव थी। पिछले 7 सालों में काफी पैसे भी कमाई। मुझे जितनी जानकारी है उसकी फ्लैट की EMI वो खुद भरती थी। फोने এই তথ্য জানালেন মনিকার দিল্লির বান্ধবী কাম বিজনেস পার্টনার দিশা কর। ফোনের কল লিস্ট থেকে আরো কিছু নম্বরে ফোন করে একই ধরনের তথ্য পেল অভিমন্যু। যোধপুরে একটি এনজিও চালান জগদীশ ভান্ডারী। তার সঙ্গে দেখা করে আশেপাশের গ্রামের মেয়েদের হাতের কাজ দেখতেই যোধপুর এসেছিলেন মনিকা। ছিলেন আরটিডিসি গেস্ট হাউসে। 6 জুন সন্ধ্যা 7টায় জগদীশ ভান্ডারীর অফিস থেকে বেরিয়ে আসেন মনিকা। তারপর তিনি আর কোনো যোগাযোগ করতেই পারেননি ভদ্রমহিলার সঙ্গে। আরটিডিসি গেস্ট হাউসে খোঁজ নিয়ে সিসিটিভিতে দেখা গেল ভোর 4:30 নাগাদ মনিকা বেরিয়ে গেছেন। এত সকালে নিশ্চয়ই এখানে অটো বা ট্যাক্সি চালু হয় না। তাহলে এয়ারপোর্ট কি হেঁটেই যাবেন ভেবেছিলেন মনিকা? অথচ তিনি সেদিন 6টার ফ্লাইট মিস করেন, বোর্ডিং করেননি। আরটিডিসির পাকানো গোঁফওয়ালা বয়স্ক গেটকিপার বললেন তিনি নাকি দরজা খুলে দিয়ে মনিকাকে জিজ্ঞাসা করেছিলেন কোনো গাড়ি ডেকে দিতে হবে নাকি। উনি বলেন যে প্রয়োজন নেই, তিনি চলে যাবেন। তারপর হাঁটতে হাঁটতে বেরিয়ে যান। সিসিটিভির আওতার মধ্যে কোনো গাড়ির হদিশ নেই। তুষার রায়কে ফোন করতেই সে জানালো মনিকা সাধারণত অনলাইন ক্যাব বুক করেই যাতায়াত করত, কিন্তু 7 জুন সে কোনো ক্যাব বুক করেনি। এমনকি জয়পুর থেকে যোধপুর আসার জন্য এবং যোধপুরে 2 দিন ঘোরাফেরার জন্য সে কোনো ক্যাব নেয়নি। তার মানে নিশ্চয়ই তার সঙ্গে কেউ ছিল
বা কোনো গাড়ির ব্যবস্থা সে জয়পুর থেকেই করে নিয়েছিল। যোধপুরের সমস্ত টোল ট্যাক্স ও রাস্তার সিসিটিভি খুঁজতে হবে, তাও প্রায় 3 মাস আগের। এ যেন খড়ের গাদায় সূঁচ খোঁজা। তবুও সেই অসাধ্য সাধন করে একটি ক্যাবে মনিকাকে জীবন্ত অবস্থায় দেখা গেল। ক্যাবটি অনলাইন সংস্থারই ক্যাব, যেটা একবার মনিকা বুক করেছিল জয়পুরে। অনলাইন ক্যাব সার্ভিস থেকে জানা গেল ওই গাড়ির ড্রাইভার ছেলেটি বাঙালি। তার গাড়ি কিছুদিনের জন্য কোম্পানিতে চললেও মাঝে মাঝেই সে গাড়ি দিত না বলে কোম্পানি তাকে তাড়িয়ে দিয়েছে। সিসিটিভির ফুটেজ ঘাঁটতে বসা কনস্টেবল উদয় সিং অভিমন্যুকে এসে বললেন, सर ये देखो आप 5079 कैब सवेरे जैसलमेर का रास्ता पकड़ा था, लेकिन घंटा भर बाद ये फुटेज में इसको बाईपास से जयपुर के रोड पे आते हुए दिखा गया, पर मिसेस राय किसी में ना दिखे। বাঙালি ড্রাইভার জয়ের ফোন লোকেশন ট্রেস করে দেখা গেল সুইচড অফ। তবে তার লাস্ট লোকেশন যোধপুর আরটিডিসি গেস্ট হাউস, ভোর 4টে 7 জুন। জয়কে পাওয়া না গেলেও তার ঠিকানায় জয়ের বন্ধু ক্যাব ড্রাইভার সমীরকে পাওয়া গেল। সে ওয়েস্ট বেঙ্গলের বারাসাতের ছেলে। জয়ের সঙ্গে আমার পরিচয় হয় বারাসাত স্টেশনে। ও কাজের খোঁজ করছিল, বলেছিল ভালো গাড়ি চালায়। এখানে আমার শেঠ বিক্রম সিংজি নতুন গাড়ির জন্য ড্রাইভার খুঁজছিলেন, তাই ওকে সঙ্গে করে নিয়ে আসি। জয় আজ সন্ধেবেলা পার্টি নিয়ে বিকানির থেকে ফিরবে। ওর ফোন বন্ধ কেন? আগের ফোনটা খারাপ হয়ে গেছে বলে নতুন ফোন কিনেছে জয়। বিকানির থেকে জয়পুরে ঢোকার মুখেই গ্রেপ্তার করা হয় জয়কে। প্রথমে অস্বীকার করলেও ফোন লোকেশন ও সিসিটিভি দেখে জেরার মুখে ভেঙে পড়ে জয়। দেশে তার পরিবার না খেয়ে মরছে বলে সে কাজের খোঁজে এসেছিল। প্রথম দিকে ভালো ইনকাম হলেও মে জুন মাস থেকে একদম হাতে টাকা কড়ি ছিল না যে দেশে পাঠাবে। তাই ম্যাডাম যেদিন জয়পুরে তার গাড়িতে বসে ব্যবসার ব্যাপারে ফোনে কথা বলছিল, সে তখনই বুঝতে পারে ম্যাডামের অনেক টাকা আছে। সে ভাব জমায়। বাঙালি বলে ম্যাডামও তাকে বিশ্বাস করে তারই গাড়িতে আসেন যোধপুর। এখানেও তার গাড়িতে বিভিন্ন জায়গায় যান এবং বলেন 7 তারিখ ভোরে তাকে এয়ারপোর্টে ছেড়ে দিতে। ম্যাডামের সঙ্গে নিশ্চয়ই অনেক টাকা জিনিসপত্র থাকবে ভেবেছিলাম আমি, তাই আগে থেকেই আমি নেশার ওষুধ মিশিয়ে রেখেছিলাম আমার গাড়ির এয়ার ফ্রেশনারে। আর এই নেশার ওষুধ পেলে কোথায়? জয়পুরে। আমার এক বন্ধু নার্সিংহোমে কাজ করে, সে নেশা করার জন্য চুরি টুরি করে একটু আধটু নিয়ে আসে, আমাকেও দেয়। আচ্ছা, ম্যাডাম অজ্ঞান হয়ে গেল, কিন্তু তুমি কেন হলে না? আমি মাস্ক জলে ভিজিয়ে পরে নিয়েছিলাম, আর নেশা করি বলে ও জিনিসের একটু আধটু অভ্যেস আমার হয়ে গিয়েছে। কি নাম জিনিসটার? ঠিক জানি না, কালো প্লাস্টিকে মোড়া কাঁচের শিশিতে আসে, অপারেশন করতে লাগে। ও, ইথার বা হেলথেন হবে, তাই কোনো ট্রেস পাওয়া যায়নি ওষুধটার। ম্যাডাম পেছনে সিটে অজ্ঞান হয়ে পড়ে যেতেই আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে যাই জয়সলমেরের দিকে। ওদিকটা নির্জন, তাই ওনাকে মেরে ওনার জিনিসপত্র নিয়ে চলে আসি জয়পুরে। কিন্তু বেশি টাকা ছিল না, মাত্র ওই 4000 টাকা মতন। ম্যাডাম যেসব গয়না পরেছিল সেগুলো সব নকল, জামা কাপড়গুলোও এমন যে বাড়ির মেয়ে ছেলেরা পর্যন্ত পরতে পারে না। শুধু শুধু মেরে ফেললাম, তেমন লাভ হলো না। আফসোস করে লাভ নেই, তুমি আদতে একজন মার্ডারার। ধরা না পড়লে এই লোভে পড়ে তুমি যে আরো কত মার্ডার করতে তার ঠিক নেই। আমি চার্জশিটে তোমার কঠিনতর শাস্তির আবেদন করব। ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে শরৎ সূর্যের ভোরের আলোর দিকে চেয়ে অভিমন্যু ভাবে, নিজের ভাষার প্রতি মানুষ এতই দুর্বল যে অচেনা অজানা লোককেও বিশ্বাস করতে ভয় পায় না। ভয় পাওয়াটাও যে জীবনে কত প্রয়োজন, এই কেসটা হাতে না এলে তো অভিমন্যুও বুঝতে পারত না। শুনছিলেন ইপ্সিতা দাস শর্মার লেখা বিশ্বাস। গল্প পাঠে শুভদীপ, সত্যপ্রকাশ সিংয়ের চরিত্রে সোমতীর্থ, সিন্ধু প্রদীপ, উদয় সিং অর্ণব, ডক্টর জয়সওয়াল পৃথ্বীরাজ, মিস্টার চৌধুরী অতনু, মিসেস মিশ্র সোহিনী, অভিমন্যু রাজদীপ, অতুল সৌম, তানিয়া বৃষ্টি, তুষার ভাস্করজ্যোতি, দিশা ঋত্বিকা, সমীর দেশব্রত এবং জয় বাসক।
আর গল্পের সূত্রধর আমি সৌপর্ণ। কেমন লাগলো গল্পটা সেটা জানাবেন কিভাবে? খুব সহজ, কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, আর চাইলে একটু লাইক এবং শেয়ার, আর সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা? বলেন কি, এক্ষুনি করুন। আজকের মতো বিদায়, আবার আসবে গল্পের তরী নতুন কোনো গল্প নিয়ে।